সুপ্রভাত দর্শক বন্ধুরা, আজ 14ই জুন 2025 শনিবার। আমরা এখন আছি পাণ্ডুকেশ্বর জিএমভিএনে। একটু পরেই আমরা বেরোবো বদ্রীনাথের উদ্দেশ্যে। এখান থেকে বদ্রীনাথ 23 কিলোমিটার, প্রায় লাগবে 1 ঘন্টার মতন। সেখানে গিয়ে আমরা পুজো দেবো। আজকে পুজো দেওয়ার পর লাঞ্চ করে আমরা যাব সেখান থেকে 1 কিলোমিটার দূরে মানাগ্রাম থেকে সময় পেলে ভীমপুল ট্রেক করব এবং ট্রেকিং করার পরে আমরা আবার সন্ধ্যেবেলা এই পাণ্ডুকেশ্বরে ফিরে আসব। আগামীকাল আমরা এখান থেকে চলে যাব আউলি। একটু পরেই আমরা ব্রেকফাস্ট করে বেরোবো এখান থেকে 9টা থেকে 9:30টার মধ্যে অনিল ভাইয়ার গাড়িতে। আকাশ এখন মোটামুটি পরিষ্কার, জানি না বেলাতে ওয়েদার কন্ডিশন কীরকম দাঁড়াবে। এখনও পর্যন্ত ব্রাইট সানশাইন। এখন ঠিক 8:55 আমরা এখান থেকে বেরোচ্ছি বদ্রীনাথের উদ্দেশ্যে। জয় বদ্রী বিশাল। আমাদের এখানে খেতে অনেক সময় লাগবে, তাই আমরা রাস্তায় কোথাও খেয়ে নেব। দীর্ঘ 22 বছর পর আমি আবার যাচ্ছি বদ্রীনাথ। সেই 2003 সালে গিয়েছিলাম। আমরা এখন এখান থেকে স্টার্ট করছি, বদ্রীনাথে যাব, সেখানে পুজো দেবো। মানাগ্রাম গিয়ে আমরা আবার ব্যাক করবো সন্ধ্যাবেলা। ঘড়িতে এখন ঠিক 10:25 আমরা এসে পৌঁছলাম শ্রী বদ্রীনাথ। এখানে নহর পর্বত, নারায়ণ পর্বত, বাঁদিকে নহর পর্বত, ডান দিকে নারায়ণ পর্বত। বদ্রীনাথ অনেক পাল্টে গেছে, 22 বছর পরে এলাম। চতুর্দিকে প্রচুর ঘর বাড়ি, দোকানপাট। এইখানে সামনে নীলকণ্ঠ একটু আগে দেখা যাচ্ছিল, এখন মেঘ এসে ঢেকে দিয়েছে। আমরা এবার ধীরে ধীরে মন্দিরের পথে চলেছি। আমরা গিয়ে মন্দিরে পুজো দেবো। মন্দিরের ভেতরে ক্যামেরা অ্যালাউড নাই, তাই মন্দির যাওয়ার সময় যেটুকু দেখানো যায় সেটুকুই এখন দেখাবো। বদ্রীনাথ শহর এখন কত পাল্টে গেছে, চতুর্দিকে এত ঘরবাড়ি। আমরা চলেছি এখন মন্দিরের পথে। চলেছি আমরা বদ্রীনাথ মন্দিরের পথে পুজো দেওয়ার জন্যে। সামনে হচ্ছে অলকানন্দা দুর্বার গতিতে বয়ে চলেছে। এই ডান দিকে 2টি উষ্ণ প্রস্রবণ আছে। আমরা এখন মন্দিরে এই ব্রিজ টপকে আমরা এখন মন্দিরের দিকে যাব। আমাদের দর্শন হলো, খুব সুষ্ঠুভাবে দর্শন হলো। প্রচণ্ড ভিড় শুধু আজকে অনিল ভাইয়ার জন্যে। অনিল ভাইয়া আর ভাবি ভিআইপি কোটায় আমাদের দর্শন করিয়ে দেন 8 ঘন্টার মধ্যে। খুব ভালো দর্শন করেছি আমরা। এবার আমরা মন্দিরের বাইরে ধীরে ধীরে চলে যাচ্ছি। মন্দিরের ভেতর দেখানো গেল না, ক্যামেরা অ্যালাউ নয়। ফিরে চললাম আমরা মন্দির থেকে। এবারে কিছুক্ষণ সময় এখানে কাটিয়ে বা খাওয়া দাওয়া করে আমরা মানাগ্রাম যাব। নিচে তপ্তকুণ্ড, যেটা বললাম একটু আগে, হট স্প্রিং বা উষ্ণ প্রস্রবণ। সামনে দিয়ে অলকানন্দা আসছে অলকাপুরী গ্লেসিয়ার থেকে। অলকাপুরী গ্লেসিয়ার থেকে বসুন্ধরা ফলসের পাশ দিয়ে এসে অলকানন্দা এই ব্রিজের নিচ দিয়ে চলে যাচ্ছে যোশীমঠ হয়ে, রুদ্রপ্রয়াগ হয়ে, দেবপ্রয়াগে গিয়ে ভাগীরথীর সাথে মিলিত হয়ে বয়ে চলেছে হরিদ্বার ঋষিকেশের দিকে। বদ্রীনাথ দর্শন করে কিছু কেনাকাটার পর আমরা এসেছি সর্দেশ্বরী রেস্টুরেন্টে লাঞ্চ করতে। 22 বছর আগে এখানে এসেছিলাম, তখন বাঙালি খাবার পাওয়া যেত, ভাত ডাল পোস্ত। এখন হয় না, বন্ধ হয়ে গেছে। তবু রিকোয়েস্টে আলু ভাজা করে দেবে বললো বাঙালি স্টাইলে। এখন আমরা এখান থেকে খাওয়া দাওয়া করে আমরা চলে যাব মানাগ্রামের দিকে। মানাগ্রাম থেকে যদি সময় পাওয়া যায় ভীমপুলের দিকে ট্রেকিং করতে যাব। না হলে আমরা মানাগ্রাম থেকে আবার ফিরে এসে আমরা চলে যাব পাণ্ডুকেশ্বরের দিকে। আমরা ঢুকছি মানাগ্রামের রাস্তার দিকে। আরও গ্রাম এখান থেকে 1 কিলোমিটার দূরে।
বদ্রীনাথের দিক থেকে এটা ভারতবর্ষের প্রথম গ্রাম, কিন্তু আমরা যদি ওই দিক থেকে আসি, দক্ষিণ দিক থেকে, এটা ভারতবর্ষের শেষ গ্রাম। এখানে লেখা আছে ফার্স্ট ইন্ডিয়ান ভিলেজ মানা, মানে এটা এদিক থেকে হিসেব করা হচ্ছে। এখান থেকে হেঁটে আরও 1 কিলোমিটার দূরে মানা গ্রাম। এখান থেকে প্রায় মিনিট 15-20 হাঁটতে হবে মানা গ্রামের উদ্দেশ্যে। অনেক দূরে মানা গ্রাম, গাড়ি আর যেতে দেওয়া হয় না পার্কিংয়ের জন্য, এখান থেকে হেঁটেই যেতে হবে। পিট্টুরের ব্যবস্থা আছে, কিন্তু আমরা পিট্টুতে উঠবো না, আমরা হেঁটেই যাব। আমরা এসে গেছি মানা গ্রাম, ওখান থেকে 1 কিলোমিটার যেখানে গাড়ি পার্কিং হচ্ছে। এবার আমরা ঢুকছি মানা গ্রামে। এইটা মানা গ্রামে ঢোকার প্রবেশদ্বার। বাইশ বছর আগে যখন এখানে এসেছিলাম তখন ফাঁকা ছিল, কোনো দোকান ছিল না, কয়েকটি ঘর ছিল। এখান থেকে আমি একা ট্রেকিং করে ভীমপুল হয়ে বসুধারা ফলস গিয়েছিলাম। কোনো গাইড পাইনি তখন। এখন এই 22 বছর পরে মানাগ্রাম চেনা খুবই মুশকিল, এত দোকানপাট, লোক সমাগম। চলেছি গ্রামের মধ্যে দিয়ে। এই গ্রামে এখন অনেক হোমস্টে হয়ে গেছে। এই পথ চলে গেছে সোজা ভীমপুল হয়ে বসুধারা ফলসের দিকে। এইখান থেকে মানাগ্রামে ভীমপুলের রাস্তা আলাদা হয়ে গেছে। বাঁ দিকের রাস্তা চলে গেছে ভীমপুল, সরস্বতী, অলকানন্দা সঙ্গম, গণেশ গুফা, ব্যাস গুফা, আর ভীমপুল হয়ে সোজা চলে গেছে বসুধারা ফলস। এই ডান দিকের রাস্তা গ্রামের মধ্যে ঢুকছে। আমরা ভীমপুলের দিকে যাব না, অনেক দেরি হয়ে যাবে, আমরা গ্রামের দিকে ঢুকছি। মানাগ্রাম লাগোয়া হচ্ছে গণেশ গুম্ফা। আমরা গণেশ গুম্ফায় এসেছি। এখান থেকে কিছুটা উঠে ব্যাস গুম্ফা। দেখা যাক, আমরা চেষ্টা করছি ব্যাস গুম্ফা হয়ে ভীমপুল যাওয়ার। হাতে এখনো সময় আছে। আপাতত আমরা ঢুকছি গণেশ গুম্ফাতে। গণেশ গুম্ফার পরে আমরা চলে এসেছি ব্যাস গুম্ফা। বাঁদিকে ব্যাস গুম্ফা, ডান দিকে চায়ের দোকান, সেখানে লেখা আছে ভারতের প্রথম চায়ের দোকান। আর বাঁদিকে ব্যাস গুম্ফা। গণেশ গুম্ফার মতন এখানেও ভেতরে ছবি তোলা বারণ, তাই বাইরে থেকে ছবিটা দেখিয়ে দিলাম। এরপর এখান থেকে আমরা চলে যাব সরস্বতী অলকানন্দা সঙ্গম দেখতে। সেখান থেকে ভীমপুল দেখে পেছনের রাস্তা দিয়ে আমরা আবার মানাগ্রাম হয়ে ফিরে যাব। আমরা চলে এসেছি ভীমপুলে। কথিত আছে পাণ্ডবরা যখন স্বর্গে যাচ্ছিলেন তখন এখানে সরস্বতী নদীর জন্যে এই রাস্তা পেরোতে পারছিলেন না। তখন ভীম পদাঘাতে এই পাথরটিকে পা দিয়ে ফেলে সেতু নির্মাণ করে দেন, এবং সেই সেতুই এখানে ভীমপুল। এই সামনে যে দেখা যাচ্ছে, সামনে যে দুটি পাথর দেখা যাচ্ছে, এইটাই ভীম পা দিয়ে সেতু নির্মাণ করে দেন, এবং এই পথ দিয়ে স্বর্গারোহণ করেন পাণ্ডবেরা। আমরা এখন এই ভীমপুলের সামনে দাঁড়িয়ে আছি। ওপর থেকে সরস্বতী নদী এইটা ভীমপুলের তলা দিয়ে গিয়ে নিচে অলকানন্দার সঙ্গে মিশে যাচ্ছে। আমি যখন এসেছিলাম 2003 সালে, তখন এখানে মন্দির ছিল না। 22 বছর পর অনেকটাই পাল্টে গেছে। এখানে এখন মন্দির হয়েছে, অনেক লোকের সমাগম। আমি এই পথ দিয়ে হেঁটে গিয়েছিলাম বসুধারা ফলসের দিকে। এই হচ্ছে সঙ্গম। বাঁ দিক দিয়ে সরস্বতী নদী ভীমপুল থেকে এসে এখানে মিশে যাচ্ছে অলকানন্দার সঙ্গে। এরপর আর সরস্বতী নদীর কোনো অস্তিত্ব নেই। মানাগ্রামে গণেশ গুম্ফা, ব্যাস গুম্ফা, ভীমপুল সব দেখে আমরা বেরিয়ে এলাম মানাগ্রাম থেকে। এখান থেকে হাঁটতে হাঁটতে আমরা গাড়ি পার্কিংয়ে গিয়ে সেখান থেকে গাড়িতে আমরা ফিরে যাচ্ছি পাণ্ডুকেশ্বর। সুপ্রভাত দর্শক বন্ধুরা, আজ 15ই জুন 2025 শনিবার। আমরা এখন আছি পাণ্ডুকেশ্বরে। একটু পরে আমরা ব্রেকফাস্ট করে বেরোবো আউলির উদ্দেশ্যে। আমরা আউলিতে গিয়ে উঠবো জিএমভিএনের আউলি স্কি রিসর্ট। সেখানে চেক ইন টাইম হচ্ছে বেলা 2টো, তাই আমরা আমাদের লাগেজগুলোকে ক্লোক রুমে রেখে যাব। রেখে সোজা চেয়ার কেবল রোপওয়েতে আমরা চলে যাব
টাওয়ার নাম্বার 10। আমাদের আউলি স্কি রিসর্টটা হচ্ছে যোশীমঠ থেকে আউলি যাবার রাস্তায়, যেখানে টাওয়ার নাম্বার 8 আছে, রোপওয়েতে টাওয়ার নাম্বার 8-এর ওখানে হচ্ছে আউলি স্কি রিসর্ট জিএমভিএনের। সেখান থেকে আমাদের চেয়ার রোপওয়েতে যেতে হবে টাওয়ার নাম্বার 10। টাওয়ার নাম্বার 10-এ গিয়ে আমাদের ওখানে ঘোড়ায় চড়ে যেতে হবে গার্সান বুগিয়াল। সেগুলি আমাদের ঘোরার ইচ্ছে আছে। তারপর ফিরে এসে আমরা দুপুরের দিকে হোটেলে চেক ইন করবো। আজ রাতটা আমরা থাকবো আউলি স্কি রিসর্টে। আগামীকাল আমরা চলে যাব সেখান থেকে কল্পেশ্বর। আমরা এখান থেকে 9টা নাগাদ বেরিয়ে পড়ব। ব্রেকফাস্ট সেরে নিয়ে সোজা চলে যাব আমরা আউলিতে। সেখানে গিয়ে আবার আপনাদের দেখাবো সেখানকার বিশদে বিবরণ। এখন বাজে 8:45। আমরা জিএমভিএন পাণ্ডুকেশ্বর থেকে রওনা দিচ্ছি আউলির উদ্দেশ্যে। অনিল ভাইয়া ভাবি এসে গেছেন, ওনাদের গাড়িতে এবার আমরা রওনা দেবো। রাস্তায় কিছু খেয়ে নেবো, খেয়ে দিয়ে নিয়ে সোজা আমরা চলে যাব এখান থেকে আউলি স্কি রিসর্ট। আমরা এখন দাঁড়িয়ে আছি পঞ্চম প্রয়াগের শেষ প্রয়াগ, ঋষিকেশ থেকে আসার দিক থেকে বিষ্ণুপ্রয়াগে। গত 9 তারিখে আমরা যখন ঋষিকেশ থেকে পাণ্ডুকেশ্বর যাচ্ছিলাম, তখন এখান দিয়ে যখন পাস করছিলাম তখন সন্ধ্যা হয়ে গিয়েছিল, তাই এই বিষ্ণুপ্রয়াগটা আপনাদের দেখাতে পারিনি। এখন আমরা পাণ্ডুকেশ্বর থেকে আউলি যাওয়ার সময় এই বিষ্ণুপ্রয়াগের ওপর দিয়ে যাচ্ছি। এখানে এখন নামলাম। পঞ্চম প্রয়াগের শেষ প্রয়াগ এটি। বাঁ দিক থেকে আসছে অলকানন্দা, আর সোজা আসছে ডান দিক দিয়ে বিষ্ণুগঙ্গা। অলকানন্দা আর বিষ্ণুগঙ্গার এই সঙ্গমস্থল হচ্ছে বিষ্ণুপ্রয়াগ। এখানে লেখা আছে এই বোর্ডে বিষ্ণুপ্রয়াগ। এই নিচ থেকে অলকানন্দা আসছে বাঁ দিকে। এই হচ্ছে সঙ্গমস্থল। আমরা এখন চলেছি আউলির পথে। পাণ্ডুকেশ্বর থেকে যে রাস্তা যোশীমঠ হয়ে নিচে ঋষিকেশ চলে যাচ্ছে, সেই যোশীমঠ থেকে আউলির রাস্তা বাঁ দিকে 15 কিলোমিটার ডাইভারশন আছে, সেখান থেকে আউলি যেতে হয়। আমরা আরও উচ্চতায় উঠব আউলিতে, যেখানে আউলি স্কি রিসর্টটা আছে। আমরা এখন চলেছি আউলির পথে। কাঁটায় 11টা আমরা এসে গেলাম আমরা স্কি রিসর্ট আউলি। এখানে আমরা ব্যাগ ড্রপ করে রোপওয়ের কাউন্টারে যাব। গাড়ওয়াল মন্ডল বিকাশ নিগমের স্কি রিসর্ট আউলি। এসে পৌঁছলাম আউলি। কাঁটায় 11:05। সামনে হচ্ছে জিএমভিএনের আউলি স্কি রিসর্ট। এখানে হচ্ছে চেয়ার লিফটের যাবার রাস্তা, উপরে টিকিট কাউন্টার। টাওয়ার নাম্বার 8 থেকে টাওয়ার নাম্বার 10 চেয়ার লিফট পাওয়া যায়। আমরা এখন চলেছি, গাড়ি পার্কিং করলাম এখানে। পার্কিং করে এবার আমরা চলেছি কাউন্টারের দিকে। এখানে চেক ইন বেলা 2টোর সময়, তাই এখন বাজে বেলা 11:10। আমরা আগে গার্সান বুগিয়াল ঘুরে এসে তারপর আমরা চেক ইন করবো। এই হচ্ছে রিসেপশন। আমরা এখানে একটু ইনফর্ম করে যাচ্ছি। আমরা এবার চলেছি চেয়ার লিফট টিকিট কাউন্টারের দিকে। আপ ডাউন 500 টাকা পার হেড। আমরা এখান থেকে যাব টাওয়ার নাম্বার 10। সেখানে নেমে ঘোড়ায় চড়ে আমরা যাব গার্সান বুগিয়াল। এসে গেছি আমরা চেয়ার লিফট টিকিট কাউন্টার। নিচে সিঁড়ি দিয়ে উঠে এখান থেকে চেয়ার লিফট ছাড়ে, দেখা যাচ্ছে চেয়ার লিফট। টিকিট কাটা হয়ে গেল আমাদের 500 টাকা আপ ডাউন ফর 1 পার্সন অনলি। এবার সামনে চেয়ার লিফট, আমরা এই চেয়ার লিফটে উঠব। চেয়ার লিফটে আমরা উঠে পড়েছি। চলেছি আমরা টাওয়ার নাম্বার 10 গার্সান বুগিয়ালের পথে। এসে পৌঁছলাম আমরা টাওয়ার নাম্বার 10। এই টাওয়ার নাম্বার 10-এ আমাদের রোপওয়ে, চেয়ার রোপওয়ে। এখানে আমরা নামলাম। নেমে আমরা এখান থেকে যাব গার্সান বুগিয়াল। ঘোড়া যায় এখান থেকে গার্সান বুগিয়াল।
আকাশ পুরো মেঘে ঢাকা, ওয়েদার খুব খারাপ, যে কোনো মুহূর্তে বৃষ্টি আসতে পারে। পিকগুলো দেখা গেল না এখানে, 180 ডিগ্রি যে পিক দেখা যায়, কামেট, মানা, নন্দাদেবী, নীলকণ্ঠ, হাতি পর্বত, কোনো পিকই দেখা গেল না, পুরো মেঘে ঢাকা। এবার দেখি এখান থেকে গার্সেন বুগিয়াল যাওয়ার চেষ্টা করছি। গার্সেন বুগিয়াল ঘোড়ার সাথে কথা বলি, কি বলে দেখি। আউলিতে জিএমবিএনের 3টে রিসর্ট আছে। একটা হচ্ছে জসিমঠ থেকে আউলি আসার সময় ফরেস্ট রিসর্ট, সেকেন্ডটা হচ্ছে আমরা যেটাতে উঠেছি আউলি স্কি রিসর্ট, এবং তৃতীয়টি টাওয়ার নাম্বার 10-এ, যেটা এখানে আছে। আমরা যখন চিয়ার রোপওয়ে থেকে নামলাম তখন টাওয়ার নাম্বার 10-এ হচ্ছে এই রিসর্ট, নন্দাদেবী ইকো রিসর্ট। এটা খুব কস্টলি। এই নন্দাদেবী ইকো রিসর্টে যেটা আমি শুনেছি যে পার নাইট প্রায় 10,000 টাকার কাছাকাছি ফর 2 পার্সনস, খাওয়া দাওয়া ইনক্লুডেড, ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার, স্ন্যাক্স সমস্ত। এইখানে হচ্ছে নন্দাদেবী ইকো রিসর্ট। আমরা একটু আশপাশটা ঘুরে দেখব। সামনে একটা ছোট লেক আছে, এই লেকটা আমরা দেখে তারপরে আমরা এর ভেতরে ঢুকবো, একটু ঘুরবো এখানটা নন্দাদেবী ইকো রিসর্টের ভেতরে। এইখানে একটি আর্টিফিশিয়াল ওয়াটার স্টোরেজ লেক করা হয়েছে আউলিতে। সামনে বসবার জায়গা, চতুর্দিকে নৈসর্গিক শোভা, অনেকটা গুলমার্গের টাচ আছে এখানে। বরফ থাকলে আরও ভালো হতো, আশা করেছিলাম বরফ থাকবে, কারণ যেভাবে আমরা গ্লেসিয়ার পেয়েছিলাম হেমকুণ্ডে জুন মাসের প্রথম দিকে, অতটা না হলেও খানিকটা অন্তত ছিটে ফোটা বরফ থাকবে আশা করেছিলাম, কিন্তু এখানে বরফ নেই। গার্সেন বুগিয়ালেও কোনো বরফ নেই, ফুলও পাবো না। আকাশের অবস্থা খারাপ, মেঘ করছে, বৃষ্টি আসার সম্ভাবনা, তাই ঠিক করে উঠতে পারছি না গার্সেন বুগিয়াল যাবো কি না। দেখা যাক কি হয়। আপাতত আমরা আশপাশটা ঘোরাঘুরি করছি। এটা হচ্ছে আউলিতে টাওয়ার নাম্বার 10-এ নন্দাদেবী ইকো রিসর্ট জিএমভিএনের, যেটা আগে দেখিয়েছি। এখানে কটেজ রয়েছে, পরপর কটেজ। নন্দাদেবী ইকো হাট, পরপর কটেজ এখানে, ওপরে নিচে চতুর্দিকে ছড়িয়ে আছে। শীতকালে পুরো বরফে ঢাকা থাকে। গত মাস পর্যন্ত বরফ ছিল, এখন বরফ নেই, বৃষ্টি শুরু হয়ে গেছে। আমরা ঠিক করলাম গার্সেন বুগিয়াল যেতে পারবো না, কারণ ঘোড়ায় চড়ে গেলে পুরো ভিজে যাব। তাই আমরা এখন এখানে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে একটু চা বা কিছু খেয়ে আমরা আবার চলে যাব চিয়ার রোপওয়েতে টাওয়ার নাম্বার 8-এ। হ্যাঁ, এখানে আগে থাকা খাওয়া সম্বন্ধে যে খবরটি দিয়েছিলাম সেটি ভুল। এখন জিজ্ঞেস করে জানলাম, এখানে কেয়ারটেকারকে আগে দেখা পাইনি, কেয়ারটেকারের দেখা পেলাম। তিনি বললেন এখানে 6,000 টাকা পার নাইট ফর 2 পার্সনস, শুধু ব্রেকফাস্ট ইনক্লুডেড, বাকি খাবার এখানে সব কিনে খেতে হবে। আমরা এখন যাচ্ছি ডাইনিং হলের দিকে, ওখানে কিছু চা কফি খেয়ে আমরা বৃষ্টিটা কমলে আমরা এখান থেকে চলে যাবো আবার টাওয়ার নাম্বার 8-এ। আমরা এখন বসে আছি নন্দাদেবী ইকো রিসর্টের ক্যান্টিনে, পকোড়া কফি খেলাম। বৃষ্টি হচ্ছে, কখন বেরোতে পারবো জানি না। একটু আগে বাজ পড়লো, রোপওয়ে এখন বন্ধ হয়ে গেছে। বসে থাকা ছাড়া কিছু করার নেই। গার্সেন বুগিয়াল তো দূরস্থ। এবার আউলি সম্বন্ধে দু একটি কথা বলি। এখানে যে সমস্ত বুগিয়ালগুলি আছে, বা আমরা যখন টাওয়ার নাম্বার 8 থেকে টাওয়ার নাম্বার 10-এ এলাম, বা গার্সেন বুগিয়াল যাওয়ার সময় যে সমস্ত বুগিয়ালগুলি আছে, সেখানে এখানে ন্যাশনাল স্কি কম্পিটিশান হয়। ভারতবর্ষে 2টি জায়গায় হয়, একটি কাশ্মীরের গুলমার্গে, অপর একটি আউলিতে। শীতকালে এখানে ঘর পাওয়া যায় না, সমস্ত গভর্নমেন্ট অফিসিয়ালসরা থাকেন ন্যাশনাল কম্পিটিশান চলার সময়। তাই আউলির একটি মাহাত্ম্য আছে, এখানে একটি স্কি করার জায়গা শীতকালে। যে সমস্ত জায়গা এখন দেখছেন সবুজ গালচের মতো, সেগুলি এখানে বরফে ভর্তি হয়ে যায় শীতকালে, এবং সেখানেই স্কি কম্পিটিশান হয়। আমরা এখনও আছি আউলির নন্দাদেবী ইকো রিসর্টে। কিছুক্ষণ আগে আমরা পকোড়া আর কফি খেলাম। রোপওয়ে মাঝখানে বন্ধ হয়ে গেছিলো, আবার চালু হয়েছে, কিন্তু এখান থেকে আমরা যেতে পারছি না, এত বৃষ্টি হচ্ছে, পুরো বৃষ্টিতে ভিজে যাব।
তাই বৃষ্টি কমলেই এখান থেকে আমরা চলে যাব আবার টাওয়ার নাম্বার 8-এ। খবর পেলাম ঋষিকেশেও বৃষ্টি হচ্ছে, তার মানে বর্ষা এসে গেছে। আমরা যখন এসেছিলাম তখনও বর্ষা শুরু হয়নি, কিন্তু এখন রীতিমতো বর্ষা ঢুকে গেছে। আমাদের ট্যুর এখনও বাকি আছে, তুঙ্গনাথ বাকি আছে, আমাদের কল্পেশ্বর বাকি আছে। জানি না কি হবে, দেখা যাক কি হয়। আমরা এতক্ষণ ক্যান্টিনে বসছিলাম। অনিল ভাইয়া যিনি আমাদের সঙ্গে এসছেন, তার একজন জানাশোনা একজন আছেন, তিনি এখানকার স্টাফ, গারোয়াল মন্ডল বিকাশ নিগমের, অনেক দিনে পরিচয় তার সঙ্গে অনিল ভাইয়ার। তিনি বললেন যে চলুন রুমে বসুন। তাই এখানে 8,000 টাকার যে কটেজ, 2টি কটেজ এখানে আছে 8,000 টাকার। সেই কটেজ তার মধ্যে একটি আমাদের খুলে দিলেন উনি বসবার জন্যে। এটি দেখবার মতো নন্দাদেবী ইকো রিসর্ট। সেই রিসর্টের কটেজ কীরম হয়, কটেজের নাম হচ্ছে কামেট 109। সত্যি এটি দেখবার জিনিস। কামেট 109 এই কটেজ, এই হচ্ছে বসবার জায়গা। চেয়ার টেবিল সব রাখা আছে, কমন বাথ, কিচেন আছে, কিচেনের রান্নাবান্নার ব্যবস্থা আছে, সব আছে। এই হচ্ছে কটেজ। এখানে একটি কটেজ, অতি অসাধারণ। প্রত্যেকটা ঘরে হিটিং সিস্টেম আছে, প্রত্যেকটা ঘরে হিটিং সিস্টেম আছে, কারণ এখানে ঠান্ডার সময় বরফ পড়ে, টেম্পারেচার মাইনাসে চলে যায়। এই একটা কটেজ, মাঝখানে হচ্ছে কিচেন, কমন কিচেন, কমন টয়লেট। আর এখানে আরেকটি ঘর আছে ওই একই রকম। এক একটি বাংলোতে 2টি করে কটেজ। এখানেও হিটিং সিস্টেম, আয়না, ওয়াল হ্যাঙ্গার, টাওয়েল সব কিছু দেওয়া আছে। প্রতিটা কটেজ পার নাইট ফর 2 পার্সনস 8,000। অনলি ব্রেকফাস্ট ফ্রি, বাকি সব এখানে পেড। এই হচ্ছে সামনে থেকে ভিউ, বাংলোর সামনে থেকে ভিউ। আমরা এখানে অনেকক্ষণ সময় কাটাচ্ছি, অনেক কিছু দেখবার জিনিস এখানে দেখলাম। বৃষ্টি পড়ছে, সেই সুবাদে অনেকক্ষণ এখানে থাকার সুবাদে আমরা যেই ঘরে ঢুকতে পারবো ভাবতে পারিনি। ইনি খুলে দিলেন আমাদের দরজা ভেতরে রেস্ট নেওয়ার জন্যে। এই নিচে ঘোড়া, এই ঘোড়া নিয়ে গার্সন বুগিয়াল যেতে হয়। খুব সুন্দর, একদম সত্যি কাশ্মীরের গুলমার্গেরই মতন। অসাধারণ অসাধারণ। বৃষ্টিরও একটা আলাদা সৌন্দর্য আছে। দু ঘন্টা হয়ে গেল আমরা এখানে আটকে আছি, বৃষ্টি কমার নাম নেই। কি করে ফিরবো বুঝতে পারছি না। নিরুপায় হয়ে আমরা এখানে লাঞ্চটাও করে নিলাম নন্দাদেবী ইকো রিসর্টের ক্যান্টিনে। আমরা এখানে বাসমতি চালের ভাত, রুটি, ডাল, এক ভুজিয়া খেলাম। এবারে খেয়ে আমরা ওয়েট করছি, একটু বৃষ্টি কমলেই আমরা চলে যাব। যাওয়ার সময় আর এই বৃষ্টিতে ক্যামেরা অন করা যাবে না, ফোন বন্ধ করে একবার আমাদের ওখানে পৌঁছে তারপর ক্যামেরা অন করব। খুব জোরেই বৃষ্টিটা হচ্ছে, দেখা যাক কী ব্যবস্থা করে পৌঁছতে পারি। অনেকটাই হেঁটে যেতে হবে আমাদের রোপওয়ে স্টেশন পর্যন্ত, এবং রোপওয়েটা পুরোটাই খোলা। পৌঁছে তারপর আমরা ওখানে বিস্তারিত জানাবো এবং ক্যামেরা অন করব। অবশেষে ঈশ্বরের কৃপায় বৃষ্টি একটু কমতে আমরা চেয়ার কেবিলে আমরা এসে পৌঁছলাম। চেয়ার রোপওয়েতে টাওয়ার নাম্বার 8-এ আমাদের আউলি স্কি রিসর্টের সামনে, যেখানে আমাদের বুকিং করা আছে। অনিল ভাইয়াও এখানে বুকিং করেছেন, ওনার রুম নাম্বার 703, আমাদের 404। আমরা এবার রুমে চেক ইন করবো। এখানে আমাদের রিসেপশনে অলরেডি এন্ট্রি হয়ে গেছে। এই হচ্ছে রিসেপশন, ভেতরে রিসেপশনে আমাদের এন্ট্রি করা হয়ে গেছে। এবার আমরা রুমে চেক ইন করবো। আমাদের রুম রিসেপশন থেকে বেশ কিছুটা উঁচুতে, সিঁড়িতে আসতে হয় ওপরে, ছড়িয়ে ছিটিয়ে, অন্ততপক্ষে 4 তলায়।
গার্ডেনের মধ্যে দিয়ে ঘুরে ফিরে সিঁড়ি উঠছে ওপরে। চতুর্দিকে ফুলের গাছ, চারদিকে ছড়িয়ে ছিটিয়ে কটেজ রয়েছে। আমাদের কটেজটিও এরকম একটি সাইডে আছে। এইখানে আমাদের কটেজ 404 নম্বর। এখানে আয়না, খাট, পাশে ছোট্ট টেবিল একটি, এখানে টেবিল, ইলেকট্রিক কেটলি রয়েছে, ওয়ার্ড্রোব রয়েছে, টিভি, কাপ, ডিশ, জাগ, গ্লাস, এখানে সমস্ত টি স্যাচেট সব রাখা আছে, দুটো চেয়ার, এই হচ্ছে রুম হিটার, আর মডার্ন টয়লেটস, গিজার, এখানে মিরর, বেসিন, টয়লেট রাখা আছে সমস্ত, এখানে শ্যাম্পু, সাবান সব রাখা আছে। খুব সুন্দর ব্যবস্থা। বাঁদিকে একটি ব্যালকনি আছে। এই হচ্ছে ঘরের সঙ্গে ব্যালকনি। ব্যালকনি ভিউ। চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে কটেজ রয়েছে। বাগানের মধ্যে সিঁড়ি করে করে রাস্তা, সিঁড়ি ভেতর দিয়ে। খুব সুন্দর ব্যবস্থা। আমরা আগামীকাল বেরিয়ে যাব এখান থেকে ব্রেকফাস্ট করে কল্পেশ্বর হয়ে শাড়িগ্রামের উদ্দেশ্যে। একটা রাত আমরা এখানে থাকবো আউলি স্কি রিসর্টে। আমি এখন দাঁড়িয়ে আছি আউলি স্কি রিসর্টে। এটা ব্যালকনির দিকে ঘর। এই সামনে 704 নম্বর রুমে অনিল ভাইয়া আছেন, অনিল ভাইয়া ভাবি এই রুমেতে ওনারা আছেন। 704। আর এখান থেকে অপূর্ব সুন্দর ভিউ, পুরো হিমালয়ের ভিউ। আউলি স্কি রিসর্ট একটা ফরেস্ট রিসর্ট। যেখানে আমরা আছি সেটা হচ্ছে স্কি রিসর্ট। আর যেখানে আমরা খাওয়া দাওয়া করে এলাম আউলিতে কেবল কারে গিয়ে, এই চেয়ার কারে গিয়ে, সেটি হচ্ছে নন্দাদেবী ইকো রিসর্ট। সামনে পুরো পিক দেখা যায়, হিমালয়ের সমস্ত পিক, সব গ্লেশিয়ার দেখা যাচ্ছে, কিন্তু বৃষ্টির জন্যে আসল যে পিকগুলি সেগুলি দেখা যাচ্ছে না। এই গ্লেশিয়ার পর 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 পিক দেখা যাচ্ছে এখান থেকে। সুউচ্চ পর্বত, রোদ উঠেছে, দেখা যাক, এখনও সময় আছে। যদি আকাশ পরিষ্কার হয় তাহলে দেখা যাবে সব। আউলি স্কি রিসর্টে আমাদের রুমের ব্যালকনি থেকে সূর্যাস্তের সময় হিমালয়ের বরফাবৃত শৃঙ্গরাজি তার দৃশ্য। আকাশ পরিষ্কার হয়ে গেছে, সূর্য ডুবছে। অবশেষে দৃশ্যমান হলো চৌখাম্বা পর্বত। মেঘ সরে যাচ্ছে, চৌখাম্বা পর্বত দৃশ্যমান হলো আউলি স্কি রিসর্ট থেকে। পরন্ত সূর্যের আলো এসে পড়েছে চৌখাম্বা পর্বতের গ্লেশিয়ারের ওপরে। এই দেখার জন্যই আমরা এতক্ষণ ধরে ওয়েট করছি। খানিকক্ষণ আগে বৃষ্টি হয়ে গেল, এবার আস্তে আস্তে মেঘ সরে যাচ্ছে, চৌখাম্বা পর্বত দেখা গেল। আউলি স্কি রিসর্ট জিএমইএনের চারদিকে দৃশ্য।
এই হচ্ছে কমপ্লেক্স আউলি স্কি রিসর্টের। পেছনে হচ্ছে কেবল কার স্টেশন, যেখান দিয়ে আমরা গিয়েছিলাম, টাওয়ার নাম্বার 10। আবার আকাশ পরিষ্কার হয়েছে, আরও একটি অসাধারণ পিক দেখা গেল ভিউ পয়েন্ট থেকে। যত সূর্য ডুবছে পড়ন্ত আলোর আভা বরফাবৃত সিংহের ওপর এসে পড়ছে। অসাধারণ অসাধারণ, এই দেখতেই তো ছুটে আসা আউলিতে। এবং আউলি স্কি রিসর্টের অবস্থান এমন জায়গায় যেখান থেকে আকাশ পরিষ্কার থাকলে পরের পর হিমালয়ের বরফাবৃত শৃঙ্গ দেখা যায়। খুব সুন্দর লাগছে দেখতে।